ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम एकदन्तं महाकायं लम्बोदरगजाननं विघ्नविनाशकं देवं हिरम्बं प्रणमाम्यहम्। ओम गं गणपतये नमः। गं गणेशाय नमः। गं गणेशाय नमः। हरि ओम तत्सत्। ओम भूर्भुवस्वाह तत्सवितुर्वरेण्यं भर्गदेवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। सर्वेभ्यो नमो नमः। सर्वेषां মঙ্গলম ভবতু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সুন্দর একটি মুহূর্ত। যারা উপস্থিত হতে পেরেছেন যে যেখান থেকে আমাদের সবাইকে আমরা আজকের এই একটি উন্মুক্ত ওপেন সেশন থাকবে এবং এই ওপেন সেশনটা আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার আলোকে যে যোগা, অর্থাৎ আমরা যোগা বলছি, এটার বাংলা শব্দ হচ্ছে যোগ। এটাকে উচ্চারণে যোগ বলতে হয়। তো এবং ইংলিশে যোগা হয় YOGA। যোগা আমরা বলে থাকি। শ্রীমদ্ ভগবদ গীতার যে আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে, যেটার নাম হচ্ছে ধ্যান যোগ। এই ধ্যান বা অভ্যাস যোগে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সাথে রিলেটেড অনেক গভীর যোগের সাথে রিলেটেড অনেক কথা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই মানব জাতির উদ্দেশ্যে অর্জুনকে বলে গেছেন। তো সেটি হয়তো আমরা পড়ে গেছি অনেক দীর্ঘদিন ধরে। যারা প্রতিনিয়ত গীতা পড়েন তারা হয়তো বা কিছুটা বুঝতে পারবেন। তো কিন্তু আমরা অনেকেই আছি যারা শ্রীমদ্ ভগবদ গীতা আমরা অধ্যয়ন করি ঠিক, কিন্তু আমরা আসলে প্রকৃত বিষয়টা আমরা বুঝতে পারি না। সেখানে কি ধরনের সাধনার কথা বলা হয়েছে, কি ধরনের যোগের কথা বলা হয়েছে, কিভাবে কি করব, এই বিষয়ে আমরা দিশা খুঁজে পাই না। তখন আমাদেরকে একজন যোগা এক্সপার্ট যারা রয়েছে, বিশেষ করে যোগার তো অনেক শাখা রয়েছে, আমাদের শ্রদ্ধেয় সুমন কান্তি ঘোষ মহোদয় উপস্থিত আছেন। তিনি আমাদের আজকে সেশনটি পরিচালনা করবেন। তো তিনি বিস্তৃতভাবে বলবেন যে আমাদের আসলে যোগা যোগ কত প্রকার রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেবল হয়, কিভাবে আমরা কি শিখব। আচ্ছা, এখন এখানে প্রশ্ন হতে পারে যে আমাদের কেন প্রয়োজন। আমরা সংস্কৃত শিখছি, ভালো কথা। আমরা শ্রীমদ্ ভগবদ গীতাও আমরা জানবো পড়বো, সেটাও ভালো কথা। নানান রকমের শাস্ত্রাদি পড়ছি, সেটাও ভালো কথা। কিন্তু এই সকল শাস্ত্র, এই সকল নলেজ সম্পূর্ণভাবে হচ্ছে পুঁথিগত বিদ্যা এবং সম্পূর্ণ হচ্ছে ইনফরমেশন। এটা তখনই এটা আপনার জন্য জ্ঞান হবে যখন আপনি এগুলোকে বাস্তবিকভাবে রিয়েলাইজ করবেন, এক্সপিরিয়েন্স করবেন। এবং বিশেষ করে আমাদের একটি বাণী রয়েছে যোগশাস্ত্রে যে শরীর মাধ্যম তু ধর্ম খলু সাধনম, একটি কথা রয়েছে যার অর্থ হচ্ছে যে আমরা আসলে ধর্ম সাধন করতে গেলে আমাদের শরীরকে, মনকে আগে প্রস্তুত করতে হয়। আমাদের শরীর যদি সুস্থতা না থাকে, আমাদের মন যদি প্রশান্ত না থাকে, বা আমরা যদি মেন্টাল স্টেট, বিশেষ করে আমরা যদি ট্র্যাঙ্কুইল স্টেট বা পিসফুল স্টেট বা খাম না থাকে আমাদের এই মনটা, তাহলে কিন্তু আমরা আমাদের এই গভীর যে হাই ফিলোসফিক্যাল যে নলেজ গুলো রয়েছে, যে ডেটাগুলো রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের ডেটাবেজে, সেগুলোকে আমরা রিসিভ করতে পারবো না। তো সুতরাং সেটিকে রিসিভ করার জন্য আমাদের আগে শরীর, তারপর মন, তারপর আত্মা, এই সবগুলো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়কে আমাদের ডেভেলপ করতে হয়। আর এই ডেভেলপ করার জন্যই হচ্ছে আমাদের এই যোগা আমাদের জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। তো এই যোগা করতে গেলে আমাদের যদি একজন দক্ষ যোগ্য প্রশিক্ষকের মাধ্যমে আমরা যদি সেটার ইনস্ট্রাকশনটা আমরা গ্রহণ করি, তাহলে এটি আমাদের আধ্যাত্মিক জগতে যেমন পরিবর্তন আনবে, ঠিক একইভাবে আমাদের জড়জাগতিক পরিবেশে আমরা যে কিভাবে ভালো থাকা যায়, কিভাবে এই হৃদয়ঙ্গম করা যায়, এই গীতার বাণীগুলো কিভাবে আমাদের স্পিরিচুয়াল লাইফটাকে লিড করতে পারি আমরা, সবার জন্য সেটি পারফেক্ট। এখানে একটা কথা বলে রাখি, ইয়োগার সাথে আসলে কোনো স্পেসিফিক কোনো রিলিজিয়ানের সম্পর্ক নেই। ইয়োগাটা আমার মানে ব্যক্তিগত যেটা মনে হয়েছে আর কি, ইয়োগাটা হচ্ছে সকলের জন্য। কেননা এখানে যে পজ গুলো বা এখানে যে নারী শোধন বলুন বা যে কোনো যা কিছু রয়েছে, এগুলো আলাদা একটা প্রসেস এবং ইউনিভার্সাল আপিল রয়েছে, অর্থাৎ বিশ্বজনীন একটা আকর্ষণ এখানে রয়েছে। এবং এটা নির্দিষ্ট স্পেসিফিক কোনো রিলিজিয়ান কেন্দ্রিক বেসড এটা ঠিক বলা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা দেখেন না, আপনি যদি এখন পাশ্চাত্য দেশে দেখেন, আমেরিকা বা আমাদের ওয়েস্টার্ন কালচার, তারা ইয়োগাটাকে অনেক
ভালোভাবে রিসিভ করেছে, যদিও বা এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা প্রাচীন বিদ্যা। তো এটা তারা গ্রহণ করছে সবাই, এবং সেই খ্রিস্টান হোক বা বুদ্ধিস্ট, যে কোনো ধর্মেরই লোকই হোক না কেন, প্রত্যেকে যোগাটাকে গ্রহণ করছে সুস্থ থাকার জন্য। এবং বর্তমানে তো এটা একটা এক্সারসাইজ যেটা ডক্টররা প্রেসক্রাইব করছে। যোগার সাথে মেডিটেশন বলুন, নানা রকমের প্রাণায়াম বলুন, ব্রিদিং এক্সারসাইজ, সবকিছুই। কিন্তু এইগুলোর ভেতরে যে একটা স্পিরিচুয়াল, একটা গভীর, একটা ডিপ এক্সপ্লেনেশন, ডিপ মেথড বা ডিপ অনেক ডিসকাশন রয়েছে, সেগুলো আজকের আমরা এই ওপেন ডিসকাশন সেমিনারে, অর্থাৎ আমাদের উন্মুক্ত এই সেমিনারে আমরা সেটি জানবো। এবং আপনারা আপনাদের যত রকমের প্রশ্ন রয়েছে আপনারা করবেন যোগা রিলেটেড, যোগ রিলেটেড। আমাদের আহ, সম্মানিত, আমাদের শ্রদ্ধেয় প্রশিক্ষক, ইনস্ট্রাক্টর, তিনি চেষ্টা করবেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যথাযথভাবে। তো আমি আজকে দেরি না করে আমরা আমাদের এই সেশনটি শুরু করতে যাচ্ছি। আমাদের আপনাদের পরিচিত কেউ যদি যুক্ত হতে চায়, সবাইকে লিঙ্কটা শেয়ার করে দেবেন। আমি এখানে চ্যাট বক্সে লিঙ্কটা আবার একটু বলে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে কপি করে শেয়ার করতে পারবেন, বা আপনাদের পরিচিত যে কোনো হোয়াটসঅ্যাপ থেকেও শেয়ার করতে পারবেন। তো যাই হোক, আমরা আমাদের সেশনটি শুরু করি, তারপরে আমরা কোয়েশ্চেন অ্যান্ড আনসারের ওপেন সেশন রাখবো। এখন আমি আমার এই সম্পূর্ণ প্রসেসটা আমি শুরু করার জন্য আমাদের শ্রদ্ধেয় সুমন, আচ্ছা, ওনার সম্পর্কে আপনারা হয়তো এর আগে একটা করেছেন সেশন, তারপর একটু বলে রাখি। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা এবং সাহিত্য, যেটাকে রয়্যাল ডিপার্টমেন্ট বলে এবং প্রাচীন ডিপার্টমেন্ট বলে, বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, সেই ইংরেজি ভাষা এবং সাহিত্যে উনি অনার্স মাস্টার্স করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে এখন বর্তমানে বিসিএস পরীক্ষা এক্সাম উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডার হিসেবে নিয়োজিত আছেন একটি সুনামধন্য একটি খ্যাতনামা কলেজ। তো এই হচ্ছে ওনার পরিচয় একাডেমিক সেক্টরে। এবং এছাড়াও উনি গীতা প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে, তার মধ্যে একটি বৃহৎ একটি প্রতিষ্ঠান পুরো বাংলাদেশ ব্যাপী যাদের কর্মপদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে বাগিশিক, মানে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি। গীতা প্রশিক্ষক ছিলেন, গীতা ইনস্ট্রাক্টর ছিলেন, সেই সাথে আরো যোগার উপর কাজ করেছেন। এবং বিশেষ করে আমি যতদূর জানি সেটি হলো উনি ইন্ডিয়ান হাই কমিশনের শেখানো কিছু প্রোগ্রামে যোগার উপরে কিছু ট্রেনিং সেশনে উনি করিয়েছেন। তো সেই সাথে কক্সবাজারে শেখানো আদিনাথ মনে হয়, আচ্ছা উনি বলবেন, আমি সেও জানি না, ভুলে গেছি, কক্সবাজার একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। তো এই নানানভাবে যোগাটাকে চর্চা করছেন এবং প্রচার প্রসারে চেষ্টা করছেন। সেই সাথে আমাদের যে যে এনশিয়েন্ট যে ফিলসফি, সেটাকে ডেভেলপ করার চেষ্টা করছেন এবং যথেষ্ট অধ্যয়ন করছেন, গবেষণা করছেন। তো আমরাও চেষ্টা করছি সবাই একটু শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য। তো আজকের আমাদের এই চরম একটি মুহূর্ত হতে চলছে, এবং এই মুহূর্তটা আমি শুরু করার জন্য, বা এই মুহূর্তটা আমাদের এই ক্লাসটা, বা ক্লাস বলবো না, আমাদের এই ওপেন সেমিনার বা ওপেন সেশন ওয়ার্কশপটা পরিচালনা করার জন্য আমি শ্রদ্ধেয় সুমন কান্তি ঘোষ মহোদয়কে অনুরোধ করছি। নমস্কার দাদা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই সেশনটি শুরু করার জন্য। অনেক ধন্যবাদ রাজীব পণ্ডিতজিকে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর আজকের একটি ক্লাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকে আমরা ইয়োগা সম্পর্কে আলোচনা করব। ইয়োগা বিষয়টা আসলে বিশাল, যে মহাসাগরের মতো। তো আমি হয়তো ক্ষুদ্র অংশ জানি, সেই অংশ নিয়ে আলোচনা করব আজকে। তো প্রথমেই একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে পারি, ইয়োগা কি? ইয়োগা মানেই হচ্ছে মিলন। আচ্ছা, আমার কথা কি সুন্দর করে বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন, কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে অনেক ধন্যবাদ। আসলে অনলাইনে আমি ক্লাস নিতে একটু অভ্যস্ত কম, আমি একটু অফলাইনে পছন্দ করি। তাও সীমাবদ্ধতার মধ্যে একটু ক্লাস নেওয়ার চেষ্টা করছি। ইয়োগা আর বাংলাতে বলা হয় যোগ। এটি মানে হচ্ছে কিন্তু মিলন। আর ইয়োগার সম্পর্কে আমি কিভাবে শিখেছি, কোথা থেকে শিখেছি, সেই বিষয়ে যদি একটু বলতে যাই, তাহলে বলতে হয় আমাদের গ্রামে, মহেশখালীতে, যেটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ,
মহেশখালীর আদিনাথ মন্দিরে যে 2 নম্বর স্লাইডে দেখা যাচ্ছে যে আমি ওই যে সাদা শার্ট পরা, আমি দাঁড়িয়ে নির্দেশনা দিচ্ছি। পাশে আমার সহযোগী ইনস্ট্রাক্টর আছেন। উনি আবার মহেশখালী থানার ওই সময়ের ওসি ছিলেন। এগুলো করোনাকালীন সময়ের বিষয়, কিন্তু আমার যোগা স্টার্ট হয় আরো আগে। মহেশখালী সরকারি এই ডিগ্রি কলেজে পড়বার সময় আমার শ্রদ্ধেয় স্যার অধ্যাপক আশিস চক্রবর্তী, ওনার মাধ্যমে আমি যোগাতে অনুপ্রাণিত হই। পরবর্তীতে করোনার সময় এটা খুব বেশি কাজে লাগে। করোনার সময় আদিনাথ মন্দিরে আমরা প্রায় 100+ ছাত্ররা ছাত্রদের নিয়ে এবং যুব সমাজকে নিয়ে আমরা যোগা করি। ছবিতে দেখা যাচ্ছে। তো প্রায় 2 বছর করোনাকালীন সময় আমরা ওখানে যোগা চর্চা করেছিলাম। পরবর্তীতে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির সাথেও আমি যোগা, যেমন আমি প্রায় 20 বছর ধরে একটি গীতা স্কুল পরিচালনা করি। ওই গীতা স্কুলেই আমি যোগা শেখাতাম। এভাবে করে আমার যোগার হাতে খড়ি। এবং পরবর্তীতে আবার এই যে দৈনিক আজাদীতে একটা খবর এসেছিল 2021 সালে। এটা হচ্ছে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে আমরা একটা যোগার সেশন পরিচালনা করেছিলাম। এই সেশনটি মূলত আমি এবং আমার 2 সহকর্মী মিলে আমরা পরিচালনা করেছিলাম। তো খুব চমৎকার একটি সেশন ছিল। তো এভাবে করে আমার যোগা আস্তে আস্তে আমি আহ যোগা আরো শিখি। বিশেষ করে অনলাইনে অনেক বেশি শেখা হয়েছে অনলাইনে, যেমন বাবা রামদেব, তারপর আহ আরো অনেক সদ্গুরু, তারপর ইন্ডিয়ান কিছু চ্যানেলে খুব এই যে রবিশঙ্কর, শ্রী রবিশঙ্কর, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি যোগার। বাংলাদেশেও বেশ কয়েকজন যোগা বিদ আছেন যারা অনেক কিছু শেখায়, প্রথম আলো তো লিখেন ওর মাধ্যমে। যেহেতু আমার আগ্রহ আছে, এগুলো নিয়ে অনেক পড়াশোনা করেছি। যোগ সাধনার একটি বই আছে ঋষি অরবিন্দর, ওই বইটা আমি পড়েছিলাম। খুব চমৎকার একটি বই। যাই হোক, এভাবে করে আমার যোগার হাতে খড়ি হয়। বর্তমানে আমি যোগার চর্চা করি, আমি বাসায় নিজে চর্চা করি। আর বর্তমানে আমার পাশে একটি মন্দির আছে, ওখানে যোগা সাপ্তাহিকভাবে যোগা শেখানোর পরিকল্পনা চলছে, হয়তো এটা শুরু হবে। তো এই হচ্ছে যোগা নিয়ে আমার অতীত এবং বর্তমান এবং ভবিষ্যতে। আশা করছি আমি যোগার সাথে থাকবো। যোগার সাথে থাকলে একটা লাভ হচ্ছে, কোনো ধরনের আমাদের বা যারা আমরা যোগা করি আমাদের অসুখ বিসুখ হয় না বললেই চলে। স্রষ্টার কৃপায় খুবই কম হয়। আর ওষুধ খুবই কম খেতে হয়। শারীরিকভাবে একটু ফিট থাকি, পেটটা মোটা হয় না। আর হচ্ছে খুব পরিশ্রমী একটা মনোভাব থাকে, মনটাও শান্ত থাকে। আরো অনেক কিছু উপকারিতা পাওয়া যায়। তো পরবর্তী 3 নম্বর স্লাইডে আমরা দেখছি আমরা যারা যোগা করেছিলাম, ওই যে আমি মাঝখানে আছি, এটা হচ্ছে ভারতীয় হাই কমিশনের সহযোগিতায় আমরা এটা করেছিলাম। আমাদের সবাইকে টি শার্ট দিয়েছিল, আমরা ম্যাট্রেস, এটা একটা বিরাট একটা হল রুম আমরা করেছিলাম। শেষে যারা ছিল তাদেরকে নিয়ে একটা ছবি তুলেছিলাম। এটা আসলে একটা স্মৃতি 2021 সালের। আহ পরবর্তীতে আমরা এবার আজকের মেইন ক্লাসে চলে যাই। যোগা কি? আমি যোগ শব্দটিকে যোগা এই জন্যই বলছি, যোগ বললে আমরা অনেকে এডিশন ভাবি, ওই যে 1+1 2 এই প্লাস ভাবি, সেজন্য আমরা যোগ না বলে যোগা শব্দটি ব্যবহার করছি। আর এমনিতেও যোগের ইংরেজি কিন্তু যোগা, YOGA। আচ্ছা, আহ যোগ কি জিনিস? যোগ হচ্ছে আসলে মিলন। আমাদের এই যে সোল, আমাদের সোলের সাথে সুপ্রিম সোলের সাথে একটা মিলন। আমাদেরটা হচ্ছে কমন সোল, আর হচ্ছে সুপ্রিম সোল। এই দুইটা জিনিসের মিলনই হচ্ছে যোগ। আমরা একটা বই পড়েছিলাম, শ্রীকৃষ্ণ কীর্তন, লিখেছিলেন বড়ুচন্দ্রী দাস। আসলে এই যে কীর্তন, শ্রীকৃষ্ণের কীর্তন, এটা কিন্তু আসলে শ্রীকৃষ্ণের কীর্তন না। এখানে শ্রীকৃষ্ণ একটি জাস্ট সিম্পল সাধারণ একটি ক্যারেক্টার। এই কৃষ্ণের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কোনো পার্থক্য নেই, আহ, মিল নেই, পার্থক্য আছে। অর্থাৎ এটা হচ্ছে রাখাল, এটা হচ্ছে এমনিতে জাস্ট কবির বানানো শ্রীকৃষ্ণ, আর ওইটা হচ্ছে আসল শ্রীকৃষ্ণ। এনিওয়ে, সেখানে কিন্তু পরমাত্মা আর জীবাত্মা এই দুটোকে প্রাধান্য দেওয়া হয়নি। যে বড়চণ্ডী দাস যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখেছিলেন, এটা হচ্ছে জাস্ট একটি সাহিত্য এবং কাল্পনিক। কিন্তু বাস্তবে আমরা যখন
শ্রীমদ্ ভগবত গীতা পড়ি, তারপর মহাভারত, তারপর যে ভাগবত, তখন কিন্তু আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে এখানে সুপ্রিম সোল, আর আমরা হচ্ছি জীবাত্মা। সুপ্রিম সোল, কমন সোল আর জেনারেল সোল, যে একটা যে মিলন হয়ে যায়, এই বিষয়টাকে বলা হচ্ছে যোগ। তো আমাদের গীতায় যোগ সম্পর্কে একটি শ্লোক আছে, ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, আমরা জানি। এই ধ্যান যোগের 46 নম্বর শ্লোকে বলা আছে, অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, হে অর্জুন, যারা যোগী তারা তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ এবং জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ। আর যারা সকাম কর্মী আছে, অর্থাৎ কর্মীদের চেয়েও যারা যোগী, যারা যোগী, তারা শ্রেষ্ঠ। অর্থাৎ আহ সর্ব অবস্থায় যারা যোগী, যারা যোগ ব্যায়াম করে, অর্থাৎ যোগী, তারা শ্রেষ্ঠ, তারা সব দিক দিয়ে ভালো থাকে। এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমেই শ্রীকৃষ্ণকে আহ অর্জুনকে উপদেশ দেয় যে, হে অর্জুন, তুমি সর্ব অবস্থাতেই যোগী হওয়ার চেষ্টা করবে, যোগী হওয়ার চেষ্টা করবে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারছি, যেহেতু শ্রীমদ্ ভগবত গীতা শুধু হিন্দু ধর্মের নয়, আমি মনে করি সারা পৃথিবীরই একটি ঐতিহাসিক গ্রন্থ। অক্সফোর্ড থেকে শুরু করে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে এই শ্রীমদ্ ভগবত গীতা পড়ানো হয়। এটা একটি টেক্সট হিসেবেও পড়া হয় এবং একটি নৈতিক শিক্ষার বই হিসেবেও পড়া হয় শ্রীমদ্ ভগবত গীতা। তো সেই গীতাতেই ভগবান শ্রীকৃষ্ণ যে যোগাকে অনেক সর্বোচ্চ অবস্থানে বর্ণনা করেছেন। তো আমরা একটু 5 নাম্বার স্লাইডে যাব। 5 নাম্বার স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যোগাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: জ্ঞান যোগ, ভক্তি যোগ, ধ্যান যোগ, কর্মযোগ। আসলে ভাগটা আসলে বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে। আমরা যদি যোগকে আহ একটি আহ আহ, রাজযোগ এবং হঠ যোগা একটা আছে, ওভাবে যদি বর্ণনা করি বা শ্রেণী বিভাগ করি, তখন কিন্তু 2 ভাগে ভাগ করা যায়। এই যে ধ্যান যোগ, ওখানে লেখা আছে রাজযোগ। তাহলে রাজযোগা আর হঠ যোগা, হঠ যোগা মানে হচ্ছে শারীরিক ব্যায়ামের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে নিজের বডিকে ফিট রাখা, এটা হচ্ছে হঠ যোগা। আর রাজযোগ হচ্ছে ধ্যানের মাধ্যমে সমাধি পর্যন্ত যাওয়া, অর্থাৎ একদম সুপ্রিম সোলকে লাভ করা, সেটা হচ্ছে রাজযোগ। আর রাজযোগ এটাকে এজন্যই বলা হয়, এটা হচ্ছে সকল যোগের রাজা, সেজন্য এটাকে রাজযোগ বলা হয়। তো আমরা এই যে কর্মযোগ একটা আছে, কর্মযোগ মানে এটা ধরা যায় যে এটা এই যে হঠযোগের কাছাকাছি। সাধারণত আমরা যদি বলি যে যোগ সাধারণত 2 প্রকার বলতে পারি, একটা হচ্ছে হঠযোগ আর একটা হচ্ছে রাজযোগ। তো সেই 2 ভাবে যদি আমরা বলি, তখন আমরা হঠযোগের ক্ষেত্রে কর্মযোগকে যোগাতে আসতে পারি, কর্মযোগে বলতে পারি। আর রাজযোগ মানে, যোগ মানে হচ্ছে ধ্যান যোগ, ধ্যানের মাধ্যমে স্রষ্টাকে লাভ করা। তাহলে আমরা জ্ঞান, ভক্তি এবং আমরা গীতায় 18টি অধ্যায় পাই, এই সবগুলো যোগের আমরা প্রকারভেদ হিসেবেও নিতে পারি। কিন্তু আসলে যোগ তো একই, একটাই যোগ, মিলন, পরমাত্মার সাথে মিলন। আমরা সাধারণ মানুষরা অনেকভাবে এটা বিভক্ত করতে পারি, কিন্তু প্রধানত মেইন যেটা, সেটা যোগ হচ্ছে রাজযোগ, এটি হচ্ছে সেরা। আর বাকিগুলো এমনিতে উপবিভাগ, এগুলোকে একটু প্রাধান্য কম দেওয়া হয়। তো আমরা আহ ষষ্ঠ স্লাইডে যাচ্ছি, 6 নাম্বার স্লাইডে, পরবর্তী স্লাইড। মানব জীবনে যোগ ব্যায়ামের বহুমাত্রিক উপকারিতা। হুম, খুবই গুরুত্বপূর্ণ একটি স্লাইড এবং বিষয়, যে মানব জীবনে যোগব্যায়াম কি কি উপকার করে। যে এখানে আছে, আমি 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টি সেটি এনেছি, বিশেষ করে আমাদের মাইন্ড এবং বডি, এই দুইটাকে, বডি বডি অ্যান্ড মাইন্ড, এই দুইটাকে ফিট রাখার জন্য, সুস্থ রাখার জন্য যোগা খুবই খুবই দরকারি। আমরা জানি যে আমাদের শরীর সুস্থ থাকলে, যদি মন সুস্থ না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। এই দুইটাই একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এবং
আমরা অনেক সময় রাগ, ক্ষোভ এবং বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক চাপে চিন্তিত থাকি। আমরা যদি দৈনন্দিন 15-20 মিনিট করে যদি আমরা বা 10 মিনিট আমরা যদি যোগা করি, তাহলে কিন্তু আমরা আমরা মানসিকভাবে শান্তি পাবো, আমাদের শরীর মন দুটোই ঠিক থাকবে। যে একটি কথা আছে, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই যে সুস্থ দেহ বলা হচ্ছে, এটি আমরা কিভাবে লাভ করতে পারি? এটি লাভ করতে পারি আমরা যোগার মাধ্যমে। আজকে আমি যেটা আলোচনা করব, যে যোগা, দুইটা টপিক আছে যোগার, যে একটা হঠ যোগা আর রাজ যোগা। আমি দুইটারই মিশ্রণ, অর্থাৎ কম্বাইন, যেটাকে আমরা বলতে পারি হাইব্রিড যোগা। এই নির্দেশনাটাই আমি আজকে শেষের দিকে দিব, যে কিভাবে আমরা প্রতিদিন করে একটু একটু করে যোগা করে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি, মনকে স্থির রাখতে পারি, সেই বিষয়গুলো আমরা দিব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যোগা করলে আমাদের শরীর সুস্থ থাকবে, মনোযোগ বৃদ্ধি পাবে, হাত পা পিঠ পেশি শক্তি সবকিছু বৃদ্ধি করবে, মানসিক চাপ, যেটা টেনশন, এটা কমবে, মন শান্ত থাকবে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা এটি বৃদ্ধি করবে, আর বিভিন্ন রোগ ব্যাধি দূরে রাখতে সহায়তা করে। এছাড়াও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের আর্থিক উন্নয়নে সহায়ক ভূমিকা হিসাবে পালন করবে। তো এগুলো সাধারণ বিষয়, এগুলো আমরা সবাই জানি। আমি আজকে একটু প্র্যাকটিক্যালও বলবো শেষের দিকে। উম, আচ্ছা, যোগা কিভাবে করতে হয়? যোগা করতে গেলে প্রথমে আমাদের নাড়ি শোধন করতে হয়। নাড়ি শোধন এটি কি জিনিস? আসলে যোগা করবার সময় একটু, যারা যোগা ইনস্ট্রাক্টর আছে, তাদের কিন্তু সহযোগিতা নেওয়ার উচিত বলে আমি মনে করি। কারণ অনেক, যেমন নাড়ি শোধন, এটা অনেকের কাছে নতুন একটি টার্ম হতে পারে। আমরা যে দম নিচ্ছি, আমরা যে দম ছাড়ছি, এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু নাড়ি শোধনটা আছে। যে কিভাবে আমরা কিন্তু প্রতিদিনই আমাদের ভেতরে নানান ধরনের খাবার খেয়ে আমাদের পেট বা আমাদের মাইন্ড দূষিত হয়ে যায়। তো আমাদের বডি, এই দূষিত থেকে বডিটাকে যদি আমরা ভালো জায়গায় নিয়ে যেতে চাই, সুস্থ রাখতে চাই, তাহলে আমাদের যোগা করতে হবে। আর যোগার শুরুতেই প্রথমে আমাদের নাড়ি শোধন করতে হবে। নাড়ি শোধনের প্রসেসটা আমি একটু করে দেখিয়ে দিই, যদিও এখানে আমি লিখেছি, স্লাইডে আছে, যে দূষিত বা দুর্গন্ধযুক্ত বায়ু বের করে দিয়ে নির্মল বায়ু গ্রহণ করা। তো এটির নিয়ম হচ্ছে এভাবে, যে আমরা নাক দিয়ে দম নিব। এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে নেয়, বিভিন্ন ইনস্ট্রাক্টর বিভিন্ন ভাবে শেখায়। এটা একটু প্র্যাকটিক্যাল আমি একটু দেখাই। যে প্রথমে দম নেওয়ার সময় নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে ছাড়া যায়, এই একটা নিয়ম। আবার নাক দাদা, দিয়ে দম নিয়ে মুখ আপ- দিয়েও ছাড়া যায়। হ্যাঁ। দাদা আপনার ভিডিওটা মনে হয় একটু ল্যান্ডস্কেপ হয়ে গেছে, এটা একটু ভার্টিক্যাল করলে সবাই দেখতে পেতো maybe। আচ্ছা 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 বা আপনি রোটেটটা অফ করে দেন বা রোটেট করে দেন, তাহলে আপনি আচ্ছা যেখানে। আচ্ছা আচ্ছা। এখন এখন ঠিক ঠিক আছে। আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। না, আমি আসলে বুঝতে পারছিলাম না কিভাবে সুবিধা হবে। এনিওয়ে, আচ্ছা, উম প্রথমে তাহলে আমরা নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়তে পারবো, অথবা নাক দিয়ে দম নিয়ে মুখ দিয়ে ছাড়তে পারবো। দুইটা নিয়ম নাড়ি শোধনের। তাহলে আমি যদি নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে ছাড়ি, কি উপকার হবে, কি লাভ হবে? আবার নাক দিয়ে দম নিয়ে বায়ু নিয়ে মুখ দিয়ে ছাড়লে কি লস হবে? আমি কিন্তু নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়াটাকে একটু বেশি পছন্দ করি। অনেকে আবার আহ নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়াটা একটু বেশি পছন্দ করে। তো এটা হচ্ছে, আমি একটা বইতে পেয়েছিলাম, নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়লে তখন মুখটা একটু এরকম হয়ে যায়, যাদের মুখ একটু এরকম টাইপের আছে, তাদের জন্য এটা হবে না। অর্থাৎ যখন আমরা নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়ি, তখন আমাদের মুখটা এরকম হয়ে যাবে একটু, ভেঙে আর যায়। শেপটা, হ্যাঁ, মুখটা একটু ভেঙে যায়। তো সেই জন্য যাদের মুখ মোটা, তারা নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। যাদের চেহারা বড়, গালটা বড় একদম ফুলে ফুলে থাকে, তারা।
আমি কিন্তু সেটা করি না। কেন করি না? কারণ আমার মুখটা এমনিতে একটু শেপটা কাপটা ঠিকই আছে, আমি যেটা মনে করি। সেজন্য আমি নাক দিয়ে নেই। আমার এখানে যেমন চর্বি নেই, কিন্তু যাদের চর্বি আছে তারা নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়লে তাদের জন্য একটু আমার মনে হয় ভালো হবে। মনে হয় না এটাই ঠিক। আর হচ্ছে, আর যাদের এটা একটু চাপা, তারা নাক দিয়ে নেবেন, নাক দিয়ে ছাড়বেন, বিশেষ করে যারা চিকন আছেন তারা। তো এভাবে। তো আমি দম নেওয়ার সময়, নাড়ি শোধন করবার সময়, প্রথমে নারী শোধনের ক্ষেত্রে আহ বিভিন্ন জন বিভিন্ন ভাবে নির্দেশনা দিয়ে থাকেন, বিভিন্ন ইনস্ট্রাক্টর। তো আমি নাক দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ারটাই বলবো। নাক দিয়ে যে যত পারেন একটু ফুলিয়ে। হ্যাঁ, এখন দেখেন, দম নেওয়ার সময় দুই ভাবে নেওয়া যায়। অনেকে বলে বুকে দম নেবেন, অনেকে বলে পেটে দম নেবেন। বুকে দম নিলে কিন্তু আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না। এটা পেটে দম নেবেন। এই যে আপনার এটাও ফুলছে, এটা একটু সামান্য ফুটবে, কিন্তু পেটটাই কিন্তু একটু বেশি ভরবে। হ্যাঁ, এভাবে করে নিতে হয়। তো এইভাবে করে নাকে দম নিয়ে নাকে দম ছাড়া, অথবা নাকে দম নিয়ে মুখে ছাড়া, দুইটাই নিয়ম, তাহলে দুইটাই করতে পারবেন। এখন নেওয়া এবং ছাড়ার সময় কি করতে হবে, মনে মনে কি ভাবতে হবে, সেটা একটা বিধান আছে, নিয়ম আছে। যেমন আমরা যারা সনাতন ধর্মের আছি, আমরা কিন্তু ছাড়ার সময় ওম বলে ছাড়তে পারি। আর এমনিতে যারা অন্য ধর্মাবলম্বী আছে, তারাও তারা একটা তাদের স্রষ্টার নাম নিয়ে ছাড়তে পারে। হুম। আর হচ্ছে, আর স্রষ্টার যদি নাম নাও নেয়, আরেকটা জিনিস ভাবা যায় এভাবে। দম নিতে নিতে ভাববে প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণ শক্তি আপনার ভেতরে প্রবেশ করছে, অর্থাৎ আমার ভেতরে প্রবেশ করছে। আবার দম ছাড়তে ছাড়তে ভাববো ভেতরে সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। তো আমরা এভাবে করে ভাবতে পারি। তাহলে আহ এরপরও আরো একটা নিয়ম আছে, যে এটাকে আবার ওই যে যোগ সাধনা বইতে পড়েছিলাম, ঋষি অরবিন্দর বই, বিরাট একটা বই, এত বড় একটা বই। ওখানে আরেকটা নিয়ম দিয়েছে। ঋষি যোগ সাধনার ওখানে হংস তত্ত্ব একটা তত্ত্ব দিয়েছে, হংস তত্ত্ব। হংস তত্ত্ব, দম নেওয়া এবং ছাড়ার মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা হচ্ছে হংস তত্ত্ব। হংস তত্ত্ব, হংস মানে আমরা জানি হাঁস, কিন্তু এখানে এটাকে আমরা বিশ্লেষণ করলে পাচ্ছি অন্য একটা বিষয়। হং আর স, এখানে স মানে হচ্ছে শক্তি, হং মানে হচ্ছে, যেমন আমরা যে এভাবে নিচ্ছি, এটা কিন্তু আমি শক্তি নিচ্ছি। স, আবার যখন ছাড়ছি, এটা হচ্ছে হং। তো এই যে আমরা শিব এবং পার্বতীকে এখানে কল্পনা করা হয় এই তত্ত্বের মাধ্যমে। হুম। তো বিভিন্ন উপাস্য দেবতা আছে আমাদের, আমরা জানি শিব হচ্ছে আমাদের গড অফ ডিস্ট্রাকশন, ধ্বংসের দেবতা। তো শিবের যেহেতু নাম এসেছে, শিব সম্পর্কে একটু বলি। আমাদের এখানে অন্য ধর্মেরও মানুষ আছে। শিব হচ্ছে মহাযোগী, এবং উনি হচ্ছে মহেশ্বর, মহা ঈশ্বর, সকল ঈশ্বরদের ঈশ্বর এরকম বলা যায়। তো একবার নারদ শিবকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি তো মহেশ্বর, আপনি তো মহাযোগী, আপনি কার ধ্যান করেন? আপনাকে মহাযোগী, আপনি যোগ, আপনি ধ্যান করেন, আপনি কার ধ্যান করেন? তো বলছে আমি বিষ্ণুর ধ্যান করি। এখন নারদ খুবই আগ্রহী, বলছে আপনি বিষ্ণুর ধ্যান করেন, এবার বিষ্ণুর কাছে গেল যে আপনি কার ধ্যান করেন? বলছে আমি ব্রহ্মার ধ্যান করি, পরম ব্রহ্ম সত্যর ধ্যান করি। এখন ব্রহ্মার কাছে গেল, আপনি কার ধ্যান করেন? বলছে আমি শিবের ধ্যান করি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে বিষয়টা দাঁড়ালো, শিব নিজে নিজের পরম সত্যের, পরম ব্রহ্মের ধ্যান করেন। তার মানে এখানে দাঁড়ালো কি, শিবই হচ্ছে মহেশ্বর। এই যে টার্ন হয়ে আসলো, এটা আর কি একটু ঘুরে আসলো আর কি। হুম।
তো এই জন্যই শিবকে বলা হচ্ছে কি মহেশ্বর, মহাইশ্বর। তো শিব সাধারণত সে নিজেরই, শিবই হচ্ছে মহাযোগী মহেশ্বর, সকল ঈশ্বরের ঈশ্বর। আমরা যখন শিব পুরাণ পড়ি, শিব পুরাণ আমরা দেখতে পাই শিবই হচ্ছে দ্য বস অফ দ্য বসেস, এই স্টাইলের আর কি। তো এনিওয়ে, আসলে শিব আবার অল্পে সন্তুষ্ট হয়। তো যাক, আমরা যেখানে ছিলাম সেখানে আসি, দূষিত বায়ু আর নির্মল বায়ু। তো আমরা নেওয়ার সময় আমরা ভাবতে পারি যে আমরা স্রষ্টার শক্তিটা নিচ্ছি, পার্বতীর শক্তিটা নিচ্ছি, আবার ডিস্ট্রাকশন হিসেবে আমাদের ভেতরে সবকিছু ডেস্ট্রয় করে দূষিত পদার্থ বের করে দিচ্ছি। এই হচ্ছে কি দম নেওয়া এবং ছাড়ার মেইন একটা যে সূত্র, এটাই কিন্তু যোগের মেইন জিনিস। তো এভাবে করে আমরা নাড়ি শোধন করতে পারি, নাক দিয়ে দম নিয়ে নাক ছেড়ে ভেতরের। এটা চাইলে নেওয়ার নিয়মটা হচ্ছে 2 এবং 4, অর্থাৎ আমি 2 সেকেন্ড নিব, 4 সেকেন্ড ছাড়বো, অথবা আমি যদি 4 সেকেন্ড নিই, 8 সেকেন্ড ছাড়বো। আবার যারা একটু আরো বেশি ইয়োগী, আরো বেশি ভালো পারে, তারা 8 সেকেন্ড নেবে, 16 সেকেন্ড ছাড়বে। তো এভাবে করে এটা বাড়তেই থাকবে। আহ অনেকে অনেক পর্যন্ত পারে, অনেক বেশি পারে, তো যে যতদূর পারে। এভাবে করে হলে নাড়ি শোধনটা হয়। এটা সাধারণত আহ 3 থেকে 5 বার বা 7 বার, অনেকে 1-2 মিনিট এরকমও নেয়। যাদের সময় কম, তারা অন্তত 3 বার যেন নেওয়া হয়। আমি যখন সময় পাই না, তখন আমি 3 বার নিই। আর যখন সময় থাকে, আমি আমার মতো করে আহ প্রায় 10 বার মতো করে নিই। তারপর নাড়ি শোধন করার পর আমার এটা ক্লিয়ার হয়ে যায়। এরপর প্রাণায়াম, যে আমরা নাড়ি শোধনের পরেই আমরা প্রাণায়ামের দিকে যাব। প্রাণায়ামও এক ধরনের আসলে সে প্রাণায়াম নিজে একটা প্রাণায়াম, যেমন ভর্তিকা এই অনেক ধরনের প্রাণায়াম আছে, কপালভাতি প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়াম, অনুলোম বিলোম প্রাণায়াম। প্রাণায়াম নিজে একটা প্রাণায়াম। এভাবে যেমন নাড়ি শোধন, এটা একটা প্রাণায়াম, নাড়ি শোধন প্রাণায়াম বলা যায়। এনিওয়ে, তবে এটা আবার আহ নাড়ি শোধন প্রাণায়াম না বলে এটা নাড়ি শোধন, অর্থাৎ আমি আগে নিজেকে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আমি পরের স্টেপে যাব, এই ধরনেরও হয়। এনিওয়ে, দম নেওয়ার ক্ষেত্রে, প্রাণায়াম করবার ক্ষেত্রে আমাদের 3টে জিনিস অবশ্যই জানতে হবে। বোঝা যাচ্ছে? কে যেন একটু কি প্রশ্ন করতে চাইছেন বা? ক্লাসটা বন্ধ করে আমার সময় গেলে। আচ্ছা, তাহলে 3টা জিনিস অবশ্যই জানতে হবে। একটা হচ্ছে পূরক। পূরক মানে হচ্ছে আমি পূর্ণ করব, শ্বাস গ্রহণ করব। এরপর হচ্ছে কুম্ভক। কুম্ভক শব্দটি এসেছে কুম্ভ, কুম্ভ মানে হচ্ছে এখানে কলসি বোঝাচ্ছে, কলসিতে আমি ভরে রাখবো। রেচক মানে হচ্ছে রেচন করা, অর্থাৎ বের করে দেওয়া। তাহলে এটা মানে হচ্ছে শ্বাস ত্যাগ করা। আর এটার একটা অনুপাতের সূত্র আছে, যেটা বললাম, 2-8-4। অর্থাৎ আমি নিব 2 সেকেন্ড, ধরে রাখবো 8 সেকেন্ড, এবং ছেড়ে দিব 4 সেকেন্ড। আমি একটু করে যদি প্র্যাকটিক্যালি দেখাই, এভাবে করে এটা আবার কিন্তু বাড়বে। যারা পারে তারা বাড়বে। আমাকে কি দেখা যাচ্ছে? আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা একটু অফ রাখলে রাজীব পণ্ডিত জি। হুম। আহ যেটা, এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। পূরক, কুম্ভক, আরেকটা হচ্ছে রেচক। এই 3টা জিনিস। পূরক মানে আমি 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডের জায়গায় অনেকে এটা 8 সেকেন্ড করতে পারে। তাহলে শেষেরটা হবে 16 সেকেন্ড, মাঝখানেরটা হবে 32 সেকেন্ড। এটা গুণন হারে বাড়বে, জ্যামিতিক হারে বাড়বে, গাণিতিক হারে না, জ্যামিতিক হারে, অর্থাৎ দ্বিগুণ দ্বিগুণ ভাবে এভাবে করে বাড়বে। তাহলে এইভাবে, যেমন আমরা যখন প্রশিক্ষণ দিতাম, আমি এভাবে করে বলতাম 1-2, এভাবে করে বললে সবাই তাহলে এটা নিল। এই যে আমরা আমাদের বৃদ্ধাঙ্গুল আর অনামিকা, এই 2টা আঙ্গুল দিয়ে আমরা এইভাবে করে চেপে ধরবো, এবার ধরে রাখবো 1-2-3-4-5-6-7-8, 8 পর্যন্ত ধরে রাখবো। এরপরে ছাড়ার সময়
এক, দুই, তিন, চার, চার পর্যন্ত আমি কাউন্ট করবো, অর্থাৎ 4 সেকেন্ড আমি ছাড়বো। এটা হচ্ছে মেইন নিয়ম, মেইন সূত্র, একদম প্রধান সূত্র। এভাবে যারা এখানে আজকে নতুন আছেন, একটু চর্চা করে দেখবেন। হুম যে আপনার ফিল্ডিংটা কেমন হয়। আপনি 2 সেকেন্ড জাস্ট, আচ্ছা আমি একটু নির্দেশনা দিই। আচ্ছা সবাই একটু আজকে ভিডিওতে আসেন তো, যারা অফলাইনে আছেন, এই যে ভিডিওতে নাই, সবাই একটু আসেন তো। সবাই, সবারটা একটু দেখি আমি। অনলাইনেই হয়ে যাক। আমি দেখতে পাচ্ছি আজকে আছে তামান্না ইসলাম জিনিয়া, শুভ শর্মা, শুভ সাহা, পুতুল, অনেকে তো আছেন, সবাই তো আছেন মোটামুটি ক্লাসের। এনিওয়ে, তাহলে একটু, যদি অসুবিধা না হয়, আপনারা একটু অনলাইনে আসুন। একটু আকাশ, আপনি কি শুনতে পাচ্ছেন? হুম। এই শুনতে পাচ্ছি আমি। আপনি কি একটু আসবেন ভিডিওতে, একটু দেখাবেন, আমি নির্দেশনা দিই, আপনি কিভাবে দেন একটু আমরা সবাই একটু দেখুক। অবশ্যই অবশ্যই আসতেছি, 1 মিনিটের মধ্যে আমি আসছি। আচ্ছা আসুন, তাহলে ভিডিওতে আসুন। আচ্ছা, আমরা কি আপনার জন্য অপেক্ষা করব না আরেকজনের কাছে যাব? অঞ্জন দত্ত, পারলে আপনি একটু প্রস্তুত থাকবেন। তারপর বিবেকানন্দ চক্রবর্তী, আপনি একটু প্রস্তুত থাকবেন, সবাই একটু প্রস্তুত থাকবেন। আমরা একটু দেখব যে কিভাবে দমটা নিচ্ছেন, কিভাবে ধরে রাখছেন, আর কিভাবে ছাড়ছেন। আচ্ছা আকাশ, আপনি কি আগে এভাবে দম নিয়ে ধরে রেখে ছেড়েছিলেন? আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা? ওইরকম নাই, জাস্ট রুমে বসে আমি কিছু নিজের ব্যক্তিগত ভাবে চেষ্টা করছিলাম, কোনো ভাবে আচ্ছা ওইরকম ভাবে নিয়ম মাফিক কিছু হয়নি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে শুরু করেন আজকে, একটু দেখান সবাইকে। হুম, তাহলে আমি কি নির্দেশনা আচ্ছা, দিব? সবাই চেষ্টা করতে পারেন, হ্যাঁ? রেডি? আমি তো শিশু জয়েন করছি, তো আমি এক্সামটা করার পরে করলে ভালো হয়, কারণ নির্দেশনাগুলো ঠিক শুনতে পারি নাই। ও আচ্ছা 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 আচ্ছা, কে পারবেন? আমার নির্দেশনা অনুযায়ী কে দেখাতে পারবেন? পুতুল, পুতুল তো অ্যাক্টিভ, ওই দিন যে গীতা ক্লাস নিয়েছিলাম। পুতুল, আপনি পারবেন? না স্যার, আসলে পারবো না। কেন? পুতুল তো অনেক অ্যাক্টিভ, ওই দিন গীতা পাঠ শুনেছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আমি নির্দেশনা দেই, না ভিডিওতে আসা স্যার। যাবে? আচ্ছা স্যার, আসছি। নির্দেশনা দিই, শেখা হয়ে যাক। হ্যাঁ, তাহলে কোন দুইটি আঙ্গুল লাগবে আমাদের? আঙ্গুল কোন দুইটি লাগবে? এটাকে কে রিং ফিঙ্গার বলা হয়, তাই না? অনামিকা। আর হচ্ছে বৃদ্ধাঙ্গুল, এই দুইটা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, কে পারবেন? পুতুল একটু প্রস্তুত হোক। কে পারবেন রাইট নাও? তামান্না কি পারবেন? আপনিও তো অনেক অ্যাক্টিভ মানুষ। স্যার চেষ্টা করে দেখতে পারি স্যার। দেখি তাহলে, একটু চেষ্টা করুন তো। আচ্ছা তামান্না, তাহলে আপনি চেষ্টা করুন, আর বাকিরা একসাথে চেষ্টা করুন। তাহলে আপনার এই দুইটা আঙ্গুলকে একটু একত্র করুন তো, জি। এভাবে করুন তো। হ্যাঁ, তাহলে প্রথমে আপনি অনুলোম বিলোমে, আচ্ছা আপনি এটাতেই শিখান আগে। হুম, প্রথমে দম নেন, এক, দুই, এবার বন্ধ রাখেন এটা। মুখও বন্ধ থাকবে, নাকও বন্ধ থাকবে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এবার ছাড়বেন। এক, দুই, তিন, চার, ছেড়ে দেন, ছেড়ে দেন। এক, দুই, তিন, চার। অর্থাৎ প্রসেসটা হচ্ছে এভাবে, আপনি নিবেন,
এই যে আবার দেখেন, অর্থাৎ আমি নিলাম, আমি আঙ্গুল ছাড়াও আমি ধরে রাখতে পারি। শুরুতে কিন্তু আঙ্গুল দিয়ে চেপে ধরে ধরে শিখতে হয়, পরবর্তীতে শেখা হয়ে গেলে তাহলে নিজেই দমটাকে আটকে রাখতে পারে, কুম্ভকে ভরে রাখতে পারে, পরবর্তীতে ছাড়তে পারে। ঠিক আছে প্রসেসটা? পুতুল কি রেডি? পুতুল একটু দেখাবেন? আর কে দেখাবেন স্বেচ্ছায়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি পারলে আপনার শরীরে কোনো ধরনের রোগ ব্যাধি বাসা তৈরি করতে পারবে না, বাসা বাঁধতে পারবে না। এটি খুবই দরকারি। আপনি খুবই টেনশনে আছেন, শুধু এটা করেন যে আমার ভেতরে প্রকৃতি থেকে শক্তি প্রবেশ করছে, শক্তি বের, এই দূষিত পদার্থ বের হয়ে যাচ্ছে, আপনার টেনশন চলে যাবে। বেশি না, 3টা মারলে হবে জোরে জোরে। ও যে নাড়ি শোধনে যেটা দেখিয়েছিলাম সেটা। আর নাড়ি শোধনের পরে এই যে রেচক পুরক কুম্ভক, এটি করলে, এটি কিন্তু আবার উন্নত অনুশীলনে আমরা এই নাড়ি শোধনের সাথে এটাও যোগ করতে পারবো, অনুলোম বিলোমে যোগ করতে পারবো, ভস্ত্রিকা প্রাণায়ামে যোগ করতে পারবো। এই সূত্রটা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এখানের মধ্যে। হুম, সেজন্য আমি এটার উপর একটু জোর দিচ্ছি। তাহলে পূরক কি জিনিস, কে বলতে পারবেন পূরক কি জিনিস? হ্যাঁ বলুন। পুরোপুরি শ্বাস নেওয়া, দম নেওয়া, শ্বাস নেওয়া, দম নেওয়া, দম শ্বাস নেওয়া। নেওয়া। হ্যাঁ, অর্থাৎ শক্তি নেওয়া। হুম, আর যদি রেচক হয় কি জিনিস? রেচক, তারপর পুরো ছেড়ে দেওয়া, আস্তে আস্তে ভেরি আস্তে গুড, আস্তে আস্তে ছেড়ে দেওয়া। আস্তে আস্তে ছেড়ে দেওয়া। তা চমৎকার বলেছেন। আর কুম্ভক মানে কি? কুম্ভ মানে পরিচয় ধরে রাখবেন ভিতরে, হ্যাঁ এক হ্যাঁ, নিমিষের সময় চমৎকার। ধরে রেখে দমটা ধরে হ্যাঁ রাখবেন। হ্যাঁ, তাহলে এটা সূত্রটা কি হবে? সত্তর তো না আছে, মনে নেই। ওয়া চার সূত্রটা চার দিনে হচ্ছে 64 বার, 64 দুই, বার, চার চার ষোলো 64, চার হ্যাঁ হ্যাঁ ষোলো হ্যাঁ হ্যাঁ। 64। না, একটু এভাবে যদি বলি আমরা, যেমন 2 8 4, তার মানে এখানে যদি আমরা গুণ করি, দুইটাকে 4 করলে এটা 16 হয়ে যাবে, ওইটা 8 হয়ে যাবে, ওরকম আর কি, তাই না? ঠিক কিনা বিবেকানন্দ চক্রবর্তী, ঠিক কিনা? না সেটা মানে ওই যে যেটা যেটা পূজার সময় যখন যেটা করা হয়, এটা চক আচ্ছা আচ্ছা কুম্ভ। আচ্ছা। ওইটাই যেমন আমরা যেমন করা, যেমন আমাদের রামকৃষ্ণ মিশনে শিখাইছে যেটা, হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ। জীবনানন্দ কোন, মহারাজ। হ্যাঁ হ্যাঁ, কোনটা শিখেছে ওখানে? ওই যে চার ছয়, চার ষোলো আর আচ্ছা, 64। 4 16 64। এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা তো মানে সূত্রের সাথে একটু, চারবার না নিয়ে চার সমস্যা নাই, সেকেন্ড নিয়ে 16 মিনিট ধরে থাকে 66 সেকেন্ড, মানে মানে আস্তে আস্তে আপনি ছাড়বেন। ছাড়াটা বেশি আর কি। হ্যাঁ ছাড়ার আগে আমি একবারে না, একবারে ছেড়ে দিলে সেটা সমস্যা আছে। হ্যাঁ, করা যায় করা যায় বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমি, আমার সূত্র হচ্ছে কি, আমাদের সূত্র এটা আমি ইয়া থেকে নিয়েছি, ওই আহ এই যোগ সাধনা ওই বইতেও আছে এটা, ওখান থেকে নেওয়া। যেমন 2 8 4, অর্থাৎ আমি 2 নিলে 4 ছাড়বো, আমি যদি 16 নিই 32 মানে ছাড়বো। এখন দ্বিগুণ 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 দ্বিগুণ, হবে। এখন একজন মানুষ 16 নিয়ে সে কিন্তু 64 ছাড়তে পারে না। ঠিক আছে, না, এইগুলো কিন্তু, না, কষ্ট হয়ে যাবে অনেক কষ্ট হবে। হ্যাঁ অনেক কষ্ট হয়ে যায়। তো যারা পারে এটা অনেক আপার লেভেলের, হয়তো ওনারা পারে। হুম, কিন্তু আমি দেখলাম যে আমারটা আমার বলবো না, এই যে এখানে সূত্র যেটা দেওয়া আছে এটাই বেস্ট, কারণ মানুষ ধরে রাখতে পারে বেশি, ছাড়তে পারে কম। আবার নেও অনেক সময় অনেকে বেশি, কিন্তু বেশি নিয়ে কম ছাড়া এটা কিন্তু দূষণীয়, এটি কিন্তু যোগা হচ্ছে না। এটি হলে আবার আমাদের যেমন শক্তি অনেক আসবে, ভেতরে দূষিত পদার্থ বের হতে পারবে না, তখন কিন্তু এটা বিধ্বংসী হয়ে যাবে। যেমন পরমাণু শক্তি যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, রিয়েক্টর বসিয়ে যদি আমরা এটা নিয়ন্ত্রণ করতে না পারি, তখন পরমাণু এটা বিধ্বংস হয়ে যায় না, ধ্বংস হয়ে যায় না, ঠিক ওই স্টাইলের হয়ে যাবে। তো আরেকটা কথা বলি, যোগা শিখলে আরো একটা লাভ,
আমি একটা ছোটবেলায় 9-10-এ পড়বার সময় পানিতে ডুবে গিয়েছিলাম, পানিতে বলতে সাগরে। তো আমি আমার হাতে একটা জিনিস ছিল, আমি ওখানে ডুবে গিয়েছিলাম। আমাকে ওখানে আমাদের মহেশখালী এটা তো সাগর, অর্থাৎ আমি নদী থেকে নদীটা সাঁতরিয়ে পার হচ্ছিলাম, এক পর্যায়ে আমি ডুবে যাই ওই ঢেউয়ের কারণে। এখন আমি আর সাঁতরিয়ে উঠতেও পারছি না, আমাকে একদম নিচে ঢুকিয়ে ফেলেছে। আমি কি করলাম, নিচেই ঢুকে গেলাম। এইখানে কিন্তু আমি কুম্ভক অবস্থায় ছিলাম। দম তো নিয়েছিলাম প্রথমে, কুম্ভক অবস্থায় ছিলাম। পরবর্তীতে আমাকে একদম নিচে নামানোর পরে আর আমি দম কুম্ভকে রাখতে পারছি না। এটা কিন্তু অনেকক্ষণ কুম্ভক রাখা যায়। আমি যদি রেশন পর্যায়ে যেতাম তাহলে কিন্তু আমার অনেক সমস্যা হতো, মানে হয়তো আর আমাকে আমি হয়তো পৃথিবীতে আর থাকতাম না। তো আমি পরবর্তীতে পায়ে একটা ঠেলা দিয়ে পেঁচে ওই বালি মাটি আমি আমার পায়ে ছুঁতে পেরেছিলাম। একটা ঠেলা মেরে এমন ভাবে উপরের দিকে উঠলাম, মনে হচ্ছে আমি 16-17 হাত উপরে উঠেছি, মানে কত গভীরে আমি নেমে গিয়েছিলাম পানির। তাহলে এই যে দম বাড়ানোর ক্ষেত্রে, দম যাদের বেশি থাকে তারা কিন্তু এটা পারে, আর না হয় অবস্থা কাহিল হয়ে যায়। আর বিশেষ করে যারা গান করে, যারা কবিতা রিসাইট করে, যারা বাঁশি বাজায়, আমার একটু বাঁশি বাজানোর অভ্যাস আছে। আমার দম মোটামুটি অনেক রাখতে পারি, যেহেতু বাঁশি বাজাই অল্প। তো অনেক মানে রাখা যায়। তো যারা গান শেখেন, কবিতা শেখেন, তাদের জন্য কিন্তু এই দমের ইয়োগাটি খুবই গুরুত্বপূর্ণ। দম ধরে রাখা, দম ছাড়া, কিভাবে করে আপনি স্বরের প্রক্ষেপণ, আপনি কিভাবে এটা আহ ছাড়বেন, খুবই চমৎকার। এই বিষয়টা জানলে এবং আপনি মানলে পারবেন। আর আগ্রহ থাকতে হবে। আগ্রহ থাকলে আমি শেখাই বা আরেকজনে শেখায়, আরেকজনে শেখায় বা কেউ না শেখায়, নো প্রবলেম, বাট ইউ ক্যান লার্ন। আপনার আগ্রহ থাকলে। আজকাল তো, আগে তো আমরা এরকম জুম মিটিং পাইনি। এক সময় যখন আমরা, করোনাতে ছিল অবশ্যই, এর আগে তো এরকম ছিল না। ইন্টারনেটে তো আসছে 2006 সালে, ইউটিউব এগুলো 2004 সাল, 6 সাল, 96 সাল, এভাবে করে এসেছে। হুম। এর আগে তো 96 সালের আগে তো মোবাইলে তেমন ছিল না। এনিওয়ে এখন কিন্তু শেখা যায়। আচ্ছা, তাহলে আমরা এই 3টি জিনিস ভালো করে সবাই জানলাম। আচ্ছা, এই যে আমি এতটুকু বললাম আজকে, আহ নাড়ি শোধন, ইয়োগা কি, কত প্রকার, হঠ ইয়োগা, রাজ ইয়োগা, পূরক, কুম্ভক, রেচক, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে অ্যাবডোমিনাল যে ব্রিদিংটা, মানে যেটা হ্যাঁ, আমাদের নাড়ি শোধনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এবং নিজেকে রিল্যাক্স করা বা গ্রাউন্ডিং করা, সেটা হুম। যদি একটু প্র্যাকটিক্যালি আবার দেখিয়ে দিতেন, বিশেষ করে আমরা উপকৃত হতাম। এটা হলে আসলে কপালভাতি প্রাণায়ামে আমি এটা আরেকটু বলবো এটা নিয়ে। হ্যাঁ, এটা খুবই বলা আর দরকার। এক্ষেত্রে আমরা বলে দিই, আমাদের এই প্রোগ্রামটা কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে ফেসবুকে, আচ্ছা, আচ্ছা, বিভিন্ন গ্রুপে, পেজে। হ্যাঁ। আচ্ছা, 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 খুব সুন্দর চমৎকার একটি প্রশ্ন। এই ব্রিদিং এর ক্ষেত্রে আসলে অ্যাবডোমিনাল ব্রিদিং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দমটা যদি পেটে নিই, আমরা অনেকক্ষণ এটা ছাড়তে পারি। আবার এটা যদি অনেকে বুকে নিতে বলে, এটা আসলে বুকে নেওয়া তত যায় না, বুকেরটা হয়ে যায় আহ এক্সকিউজ মি। হ্যাঁ, আমরা দম নিব একদম এইভাবে যখন আমরা নিচ্ছে, এই যে আমার অটো প্যাডটা কিন্তু ফুলে যাচ্ছে, অটো হয়ে যায় এটা, একদম যে কোনো মানুষের অটো হয়ে যায়। বুকটা ফুললে কম। এই যে, যেমন আমার পেটটা একটু হয়তো দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আরেকটু উঁচু করে বসি। আচ্ছা, এই যে আমরা যখন দম নিচ্ছি, তাহলে বলেছিলাম দম নিব 2 সেকেন্ড, অথবা আমরা যদি 4 সেকেন্ড 8 সেকেন্ড করি, তাহলে ছাড়বো কিন্তু তার দ্বিগুণ,
যা নিব ছাড়বো তার দ্বিগুণ। আর ধরে রাখবো কুম্ভক, সেটা হচ্ছে ওই 4 গুণ, যা নেব তার 4 গুণ। তাহলে এই যে আমি দম নিলাম, তাহলে আমি দম নিলাম, ধরে রাখলাম, আবার ছাড়লাম। এই বিষয়টা যখন আমরা প্র্যাকটিক্যালি যখন মাঠে যখন এটা দিই, তখন আমরা এভাবে করে নির্দেশনা দিই, 1 2, এটা একটু দীর্ঘভাবে দিই, অনেক সময় 1 2 3 4 দিয়ে দিই, 4 পর্যন্ত দিই। কমন মানুষ 4 পর্যন্তই দেয়। 4, আর ছাড়ে হচ্ছে 8, আর হচ্ছে ধরে রাখে হচ্ছে 16। আচ্ছা, ক্লাস করবার জন্য আরেকটা ছোট্ট বেবি চলে এসেছে, আহ, পারছিলাম না তাকে নিয়ে। এনিওয়ে, একটু টাটা দিয়ে তুমি চলে যাও, আমি একটু ক্লাসটা শেষ করি, একটু টাটা দাও। আর সবাইকে টাটা। একটা ছোট্ট বেবি এসেছে, ওর নাম হচ্ছে শ্রেষ্ঠা ঘোষ। ও বড় হলে যোগা করবে। এখন আপাতত তুমি যাও, যাও তোমার মায়ের কাছে যাও। ওই একটু আমাদের এনিওয়ে, আমরা শুরু করে দিই। তাহলে আমরা পূরক, কুম্ভক, রেচক, এই 3টা বিষয় আমরা জানলাম। আর আমরা নিব 2, ছাড়বো হচ্ছে 4, ধরে রাখবো হচ্ছে 8, এবং আপনারা এটা আহ গুণ করে করে আরো বাড়াতে পারেন। এটাই। তাহলে এখানে এতটুকু পর্যন্ত, তাহলে অ্যাবডোমিনালটা এভাবেই হবে আহ রাজীব পণ্ডিতজি। আর এটা আমরা এভাবে করে চর্চা করলে আমরা এটা আরো বাড়াতে পারবো। আর পরবর্তী স্লাইডে আমরা যাই। পরবর্তী স্লাইডে হচ্ছে তাহলে, আর আহ পরবর্তী স্লাইডটা হচ্ছে খুব চমৎকার একটি স্লাইড। আহ মহর্ষি পতঞ্জলি, দুজন মহর্ষি আমাদের প্রাণায়াম নিয়ে, যোগা নিয়ে খুব চমৎকার কথা বলেছেন। হ্যাঁ, বলেছেন শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতি ভঙ্গ করিয়া শাস্ত্রজ্ঞ নিয়মে বিধৃত করার নামই প্রাণায়াম। এখানে তিনি আরেকটি কথা বলেছেন, তদ্ভিন্ন প্রাণ ও অপান বায়ুর সংযোগকেও প্রাণায়াম বলে। এখানে একটি প্রশ্ন আছে যে প্রাণ বায়ু ও অপান বায়ু কাকে বলে। আমরা কিন্তু শব্দ দুটি দেখলেই আপাতত বুঝতে পারি যে আমরা যে দমটা নিই এটা আসলে প্রাণ নেই, শক্তি নেই, আর যেগুলো ছাড়ি সেগুলোই হচ্ছে অপান বায়ু। আমরা সংক্ষেপে যদি বলি এভাবেই। তো আর প্রাণায়াম নিয়ে যোগী যাজ্ঞবল্ক্য, উনিও যে আমরা অলরেডি বলেছি রেচক, পূরক ও কুম্ভক, এই 3 প্রকার ক্রিয়াই বুঝিয়া থাকে প্রাণায়াম বলতে। অর্থাৎ প্রাণায়াম মানে এই 3টা আসবে। এই 3টা ছাড়া প্রাণায়াম কখনো সম্ভব না। এই 3টা লাগবে। যোগাও সম্ভব না ধরতে গেলে, যোগা করতে গেলেই প্রাণায়াম লাগবেই। আচ্ছা, এরপর আমরা আরেকটি স্লাইড দেখতে পাচ্ছি, 9 নম্বর স্লাইড। এই যে রবিশঙ্কর, রবিশঙ্কর আসলে উনি আমার অনলাইন গুরু। আমার তো এমনিতে অফলাইন গুরু তো আছেই, আপনাদের বললাম, শেয়ার করলাম। অনলাইন গুরু আছেন, উনি হচ্ছে তার মধ্যে উনি একজন, রবিশঙ্কর। উনি একটি বই লিখেছেন, বইটার নাম হচ্ছে কি, আর্ট অফ লিভিং। এবং উনি বলছেন শান্তি শুধু বাইরে নয়, তা আমাদের ভেতরেই আছে। মানুষ খুব রেগে যায়, মানুষ খুব ঝগড়া বিবাদ যুদ্ধ অনেক কিছুই করে। মানুষ যদি শান্তি চায় কোথাও যেতে হবে না, নিজের ভেতরেই শান্তিটা বিরাজমান। এবং উনি যে আর্ট অফ লিভিং বলছেন যে লিভিং, জীবন যাপনের একটা শিল্প, এটা হচ্ছে একটা যোগা। এবং আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, যোগার মাধ্যমে
আমাদের জীবনধারা খুব চমৎকারভাবে আমরা পরিচালিত করতে পারি। এবং ওই আর্ট অফ লিভিং বইতে উনি অনেক কিছু ব্যাখ্যা করেছেন যে আমরা কিভাবে জীবন যাপন করব। যেমন আমাদের গীতাতেও আছে আমরা কি পরিমাণ কি খাবার খাবো, কি খাবার খাবো না, এই বিষয় সমূহ পর্যন্ত আমাদের গীতাতে আছে। এই বইটা তো আছে অনেক বিষয় আর্ট অফ লিভিং। যেমন গীতার অষ্টাদশ অধ্যায়ে ওখানে আছে যে আহ সত্যতম রজ সাত্বিক খাবার খেতে হবে, তামসিক এবং রাজসিক খাবার খাওয়া যাবে না। আর আমরা যারা যোগা আছি, যেমন আমি আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস আমাকে কেউ খাওয়াতে পারে না, আমি খাই না। এরপর দুধ চা, এগুলো আমি খাই না। আর নো প্যাকেটস না খাওয়ার চেষ্টা করি। প্যাকেটস জাতীয় খাবার অনেক সময় আহ খেতে হয়, কিন্তু তারপরও মানে না খাওয়ার চেষ্টা করি। তো এরপর সব সময় সাত্বিক খাবারগুলো খাওয়ার আমরা চেষ্টা করি। এবং এভাবে করে আমরা যোগী হয়ে উঠি আর কি। এরপর বাবা রামদেব, ওনারও আমি অনেক ভিডিও দেখেছি, আমার অনলাইন গুরু। ওনার অনুলোম বিলোম, ভস্ত্রিকা প্রাণায়াম, কপালভাতি প্রাণায়াম, ভ্রামরী, হম এই এগুলো আমি করি, সচরাচর প্রায় সময় করি। আর আসন হিসাবে আমি সবচেয়ে বেশি যেটা করি সেটা হচ্ছে পদ্মাসন। সুখাসন একটু কম বসা হয়। আর শবাসন, শবাসন মৃতের মতো পড়ে থাকা, এটা হচ্ছে শবাসন, লম্বা হয়ে শুয়ে। এটাও মোটামুটি করা হয় রেস্ট নেওয়ার সময়। তো আমি আজকে দুইটা প্রাণায়াম নিয়ে, চমৎকার প্রাণায়াম নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম, একটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম আমি যখন প্রাণায়াম করি, আমি প্রথমে একটু বডি ওয়ার্ম করি, হট ইয়োগা করি, যেটাকে বলে হট ইয়োগা। প্রথমে একটু আমরা আপ ডাউন বা অনেক ধরনের আছে, আসনে বসলে অনেক সময় হয়ে যায়। এই হলাসন, সর্বাঙ্গ আসন, এই ধরনের আসনে বসলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ একটু মুভমেন্ট করলে আমরা কিন্তু প্রথমে ইয়াতে চলে যাই। আচ্ছা, আমরা স্লাইড না, আমরা একটু স্লাইডটা একটু অফ রাখি, একটু প্র্যাকটিক্যাল কথা বলি। হ্যাঁ, আমরা যখন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপ ডাউন করি, পা, হাত পা, বডি মুভমেন্ট, অর্ধ চক্র, সর্বাঙ্গাসন, হেড স্ট্যান্ড, এই ধরনের যদি আমরা করি, তখন আমাদের শরীরটা একটু চাঙ্গা হয়ে যাবে, যেটা আমরা বলি আর কি। যে ওয়েস্টার্ন কালচারে যেটা বলে, ওয়েস্টার্ন কালচাররা কিন্তু রাজযোগটা খুবই কম করে, তারা করে হঠ যোগ। তারা বডি ঠিক রাখার জন্য কাজ করে, মাইন্ড ঠিক রাখার জন্য কাজ খুবই কম করে, করে কিন্তু কম। তবে যারা ইসরায়েলিরা বা এবং খুব উন্নত জাতিরা, এরা কিন্তু রাজযোগ করে, রাজযোগা। আর আমরা যারা, আমরা দুইটার একটি মিশ্রণ, হাইব্রিড, আমরা করি হাইব্রিড যোগা। অর্থাৎ হট যোগা প্রথমে করব আমরা, বডি এবং মাইন্ড দুইটা, বডিটাকে প্রথমে একটু চাঙ্গা করব, তখন আমরা মাইন্ডটা স্থির হবে। বডিটা যদি আমরা একটু চাঙ্গা করি, মাইন্ডটা স্থির হয়। তো প্রথমে আমি নাড়ি শোধনটা করি, প্রথমে একটু ওয়ার্মিং করে, একটু এক্সারসাইজ করে, তারপর আমি বসি, অনুলোম বিলোমটা করি, করার পর কপাল ভাতিটা করি, করার পর একটু হেড স্ট্যান্ড দিই। একটু হেড স্ট্যান্ড দেওয়ার আগে আগে একটু অর্ধচক্র একটা আসন আছে, সেটাতে বসি 3 বার, এটা 3 বার দিই। আপ ডাউন, আপ ডাউন, আমি চিত্রে দেখাবো এটা, পরে করে দেখাবো। এরপর আমার স্লাইডে আছে এটা। এর পরবর্তীতে কপালভাতি প্রাণায়াম দিয়ে আমি শেষ করি। সর্বশেষে আমি এরকম করে একটা পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড়িয়ে এভাবে করে একটা দিই, যেটা হচ্ছে, এটা দিলে আমরা এতক্ষণ যা ব্যায়ামটা করলাম, এটা দিলে অনেক সময় অনেকে ব্যাটে হয়ে যায়, ব্যায়াম করলে অনেকে ব্যাটে হয়ে যায়। তো এইভাবে করে একটু লম্বা দিলে, এটা লম্বা হওয়ার ব্যায়াম। এটার আসনটার নামটা আমার মনে নেই। অর্থাৎ দাঁড়িয়ে এভাবে করে দেওয়া, পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড়ানো, তখন লম্বা হয়ে যায়। হাত দুটো সোজা রেখে পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড়ালে মানুষ একটু লম্বা হয়ে যায়, এরকম করে দাঁড়ালে লম্বা হয়ে যায়। পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড়াতে হবে এরকম, এভাবে তখন কিন্তু মানুষ লম্বা হয়ে যায়। আচ্ছা, আরেকটা আসন আমি খাওয়ার পরে বসি, সেটা হচ্ছে বজ্র আসন। এটা হচ্ছে, আসলে এগুলো প্র্যাকটিক্যালি দেখাতে হবে, আপনার সার্চ দিলে নেটেও পাবেন। আমি আপাতত আপনাদের একটু নামগুলো একটু বলে দিই, অন্তত আপনারা আজকে শুনলে পরবর্তীতে সার্চ করলে আগ্রহ থাকলে
আপনি নিজেই করতে পারবেন আস্তে আস্তে। হুম। বজ্র আসন খুবই গুরুত্বপূর্ণ একটা আসন। এটা হচ্ছে পায়ের আহ পাতার উপর বসা, মেরুদণ্ড সোজা করে। এটাই। তাহলে আমি অনুলোম বিলোমটা কিভাবে করি সেটা একটু দেখাই। তাও এই দুইটা আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল আর হচ্ছে অনামিকা আঙ্গুল, এইভাবে করে আমরা এক ছিদ্র দিয়ে দম নিব, আরেকটা দিয়ে ছাড়বো, এভাবে করে নেওয়া যায়। আবার এটাতে আমরা ওই 17টা ঢুকাতে পারবো। এভাবে করে একটা দিয়ে নিলাম, এক দুই নিলাম, ধরে রাখলাম, আরেকটা দিয়ে ছাড়লাম, আবার এটা দিয়ে নিলাম, এভাবে করেও দেওয়া যায়। একটা জিনিস দেখবেন, আমাদের এই যে নাকের ছিদ্র দিয়ে একটা ছিদ্র খালি থাকে, বেশি যায় বাতাস, আরেকটা ছিদ্র দিয়ে কম যায়। আবার কিছু সময় পর এটা এক্সচেঞ্জ হয়ে যায়। এটা একটা নির্দিষ্ট সময় পর পর নাকের ছিদ্র এক সময় এটা বেশি খালি থাকে, মানে বড় হয়, আরেক সময় এটা বেশি বড় হয়। এটা একটা নির্দিষ্ট একটা টাইম আছে, টাইমটা আমার মনে নেই, এটা নিয়ম থাকে। এক 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 সময় এক এক সময় এক এক ছিদ্রগুলো কাজ করে। এটা দেখবেন, আপনাদের ভালো লাগবে অনেক কিছু এখানে। দমটা যদি খেয়াল করেন আপনি, এটা কিভাবে যাচ্ছে কিভাবে বের হচ্ছে, অনেক আপনি আনন্দ পাবেন এবং এটা করার প্রতি আগ্রহ। আসলে মনে মনে ভাবতে হবে যে আসলে স্রষ্টা আমাদের যে যে দমটা যেভাবে নিয়ে আবার আসছে, কি চমৎকার একটি বিষয়। হুম। আপনি যখন চোখ বন্ধ করে এটি ভাববেন, মানে আপনার অনেক ভালো লাগবে যে স্রষ্টা যে আমাদেরকে কি জিনিস দিল, কি যন্ত্র দিল, যেটার মাধ্যমে আমরা বেঁচে থাকি। একটা ফিল আসবে, স্রষ্টার প্রতি একটা সন্তুষ্টি আসবে, একটা কৃতজ্ঞতা আসবে। ইচ্ছে করবে আপনি স্রষ্টাকে সব সময় আহ শ্রদ্ধা করেন, সালাম করেন, নমস্কার করেন। হুম। ইচ্ছে করবে আপনার স্রষ্টার প্রতি সন্তুষ্টি আসবে, নিজের প্রতি সন্তুষ্টি আসবে। আচ্ছা, আমরা কপালভাতি এটা একটু আমি একদম শেষে দেখাবো। অনুলোম বিলোমটা হচ্ছে তাহলে এটা। আমরা একটু শেষের স্লাইডে যাই, আমাদের ক্লাসের একদম আমরা শেষ পর্যায়ে। মহর্ষি পতঞ্জলি ওনার অষ্টাঙ্গ যোগ, আহ ওনার একটি বইতে, এই বইতেই উনি 8টি যোগের অঙ্গের কথা বলেছে। এগুলো হচ্ছে মেইন জিনিস। যে প্রথমে আছে যম বা ইয়ামা, এটি মানে হচ্ছে আমাদের সামাজিক শৃঙ্খলা, বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ শেখায়। 5টি ইয়ামা আছে। একটা হচ্ছে অহিংসা, কারো ক্ষতি করা যাবে না, সত্য কথা বলতে হবে, চুরি করা যাবে না, অস্তেয় চুরি করা না করা। ব্রহ্মচর্য, এটা মানে সংযম। আর অপরিগ্রহ, লোভ না করা। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। ইয়োগা যদি আপনারা শিখতে চান বা করতে চান, প্রথমেই এই ইয়ামা এগুলো মানতে হবে। আপনার আচরণ নিয়ন্ত্রিত হতে হবে। আপনি এই যে আহ, বিভিন্ন ধরনের রেগে যাবেন, কারো সাথে খুব রেগে কথা বলবেন, মাইন্ড ঠিক থাকবে না, গামা লেভেলে চলে যাবেন, হবে না। সব সময়, যে কোনো অবস্থাতে, এভরি টাইম ইউ হ্যাভ টু স্টে ইন ভেরি পিস মোমেন্ট, মানে একদম শান্ত অবস্থায়। যে রাজীব পন্ডিতজি বলেছিল, ট্র্যাঙ্কুইল অবস্থায় থাকতে হবে, মন সব সময় শান্ত অবস্থায় থাকতে হবে। আর 2 নাম্বার বলেছেন নিয়ম। নিয়ম মানে এটা ব্যক্তিগত শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তৃপ্তি থাকতে হবে, সন্তুষ্ট, আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, শৃঙ্খল সাধনা নিজের, তারপর স্বাধ্যায়, আত্মচিন্তা করতে হবে, ঈশ্বর প্রণিধান, ঈশ্বরে বিশ্বাস করতে হবে, স্রষ্টায় বিশ্বাস করতে হবে। বর্তমান বিশ্বের কথা কি বলবো, বর্তমানে কিন্তু আস্তিকের চেয়ে নাস্তিকের সংখ্যা একটু একটু বাড়ছে। যদিও আস্তিকের সংখ্যা বেশি আছে, আগে ধরেন 2% ছিল, এখন এটা 3%, 4% এইভাবে হচ্ছে, নাস্তিকের সংখ্যা বাড়ছে, আস্তিকের সংখ্যা একটু কমছে। তো এনিওয়ে, আমরা যারা আস্তিক হব, আমরাই কিন্তু শান্তি পাবো। ঈশ্বরে বিশ্বাস করতে হবে, এটা না, স্রষ্টায় বিশ্বাস করতে হবে, এটা না করলে হবে না। আসন, শারীরিক অবস্থান, এটা হচ্ছে শরীরকে সুস্থ রাখার ব্যায়াম। আসন যে আমি বললাম, পদ্মাসন, শবাসন, ভুজঙ্গাসন, এটা চমৎকার একটা আসন, সাপের মতো একটা আসন।
এরপর প্রাণায়াম, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের বিজ্ঞান, অনুলোম বিলোম, কপালভাতি। এটা আমি কপালভাতিটা শেষে বলবো, অনুলোম বিলোম তো বলেছি। এরপর প্রত্যাহার। প্রত্যাহার মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা, আমাদের মন এদিক সেদিক চলে যায়, এটা নিয়ন্ত্রণ করা। ধারণা। ধারণা মানে মনোযোগ, একটাতে মনোযোগ দেওয়া, আপনি যেটি হতে চান, যেটি করতে চান সেটিতে মনোযোগ দেওয়া। ধরেন আপনি বিশেষ ক্যাডার হতে চান, তাহলে আপনাকে ওইটাতে মনোযোগ দিতে হবে। আপনি 8-10টাতে মনোযোগ দিলে একটাতে হতে পারবেন না। তো এটা একটু দেখতে হবে। আপনি পড়াশোনায় অগ্রগতি করতে চান, তাহলে ওইটাকে ধরে রাখতে হবে। এটাই হচ্ছে কি ধারণা। আপনি স্রষ্টাকে লাভ করতে চান, তাহলে মনটা তো স্রষ্টার কাছেই দিতে হবে, তাই না? এই মনোযোগ একটাতে দেওয়া, এটাই হচ্ছে ধারণা। আর ধ্যান, ধ্যানটা হচ্ছে রাজযোগের বিষয়। এটা খুবই উপরের আপার লেভেলের বিষয়। আমরা এটা অল্প করতে পারি, আমরা বেশি করতে পারি না। আমরা করতে পারি সর্বোচ্চ 30 মিনিট। আমরা যারা জব করি বা পরিবার নিয়ে আছি, সংসার নিয়ে আছি, আমরা করতে পারি মাত্র 30 মিনিট। কিন্তু যারা ধ্যানে আছে, যুগে আছেন, মহাযুগে আছেন, আরে বলতে হবে না, ওনারা অনেক সময় ধরে না খেয়ে পর্যন্ত ধ্যান করতে পারেন। এবং সর্বশেষ স্তর, এটা হচ্ছে সমাধি, সর্বোচ্চ অবস্থা। এখানে হলে মোক্ষ লাভ করা, একদম সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে একদম স্রষ্টার কাছাকাছি চলে যায় বা স্রষ্টার কাছে চলে যায়। এটি হচ্ছে সর্বশেষ। আহ এরপরের স্লাইডটা হচ্ছে আমরা হেড স্ট্যান্ড। রাজীব পণ্ডিত যে একটু আহ পরের স্লাইডে একটু যাবেন। হ্যাঁ, এই যে হেড স্ট্যান্ড, এটা আমি বেশি দিই। এটি খুবই উপকারী একটি এই হেড স্ট্যান্ড আসন। এটি দিলে আপনার মেধা হবে খুবই শানিত, মেধা বেড়ে যায়। বেশি না, আপনি মাথাটা নিচে দিয়ে দেয়ালের সাথে, যে দেয়াল ধরেন, আহ দেয়ালের সাথে দিয়ে দেয়া যাবে। আমরা একটু পরবর্তী স্লাইডটাতে যাই, এটা নিয়ে আমি একটু বলবো পরে। এই আসনটা আমি বেশি করি। এটি করলে আপনাদের পেট একেবারে থাকবে না, পেটের গ্যাস থাকবে না। এটা এরকম আছে, আবার বসে যাবেন, আমি আবার উল্টে যাই, দাঁড়িয়ে যাই, অনেক ভাবে করি। এটা আমার এখনো চর্চা আছে, এখনো করি আমি। গতকালকেও করেছিলাম, আজকে করা হয়নি। আহ তারপর সর্বশেষ স্লাইড। থ্যাংক ইউ। আচ্ছা, আহ এটি এটির আমরা তাহলে এবার স্লাইড বাদ, আমরা একটু প্র্যাকটিক্যালে আসি। যেগুলো আলোচনা, সেগুলো একটু আলোচনা করে দিই। ফাইনাল, আমরা আজকে কি কি শিখলাম? আমরা যোগা কি শিখেছি? যোগা মানে মিলন, পরমাত্মার সাথে জীবাত্মার মিলন, অর্থাৎ আমার সাথে স্রষ্টার সাথে মিলন। আর শিখেছি আমরা প্রাণায়াম। মেইন হচ্ছে পূরক, কুম্ভক, রেচক, 2, 8, 4, খুবই ইম্পর্টেন্ট। এগুলো আমাদের শিখতে হবে। এরপর নাড়ি শোধন, দম নিয়ে ছাড়া, ভেতরটা পরিষ্কার করা, দুর্গন্ধযুক্ত বাতাস বের করে দিয়ে নির্মল বায়ু ভেতরে প্রবেশ করানো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এরপর অনুলোম বিলোম আর কপালভাতিটা একটু বলি। কপালভাতি এটা খুবই চমৎকার একটি ব্যায়াম, প্রাণায়াম। এটা হচ্ছে আপনি শুধু দম নিবেন, দম শুধু ছাড়বেন কিন্তু নেবেন না, এভাবে। যেমন আমি একটু নাড়ি শোধন করে কপালভাতিটা একটু দেখাচ্ছি আপনাদের। এটা দেখাতে গেলে তো পেট পড়ে যাচ্ছে। আচ্ছা, এনিওয়ে, এই যে ধরেন এটা আমার পেট। হ্যাঁ, আমি একটু করে নিই। আর আমি বসার সময়, ধ্যানে বসার সময় এটা নিই। এটা হচ্ছে, এই যে আমি একটা সুই এখানে ধরে রেখেছি, এই স্টাইল, হাতগুলো এভাবে থাকবে। এটা জ্ঞান মুদ্রা বলা হয়। এটি যে কোনো জায়গায়, আপনার মনে করেন বিপদে পড়েছেন, এটা ধরেছেন, আপনার ব্রেন খুলে যাবে। এটা বিশ্বাস আসলে। এটি জ্ঞান মুদ্রা। এটা এইভাবে করে আমরা হাঁটুর উপরে দিয়ে বসি। বসার পর প্রথমে নাড়ি শোধন করি। তাহলে ছাড়লাম। এবার কপালভাতিটা হবে শুধু ছাড়া, এভাবে। আমার পেটের অবস্থানটা একটু দেখবেন, শুধু ছাড় এভাবে। শুধু ছাড়া, পেটের ভেতরে যত গ্যাস, চর্বি যা আছে সব বেড়ে যাবে, একটাও কিছু থাকবে না এই কপালভাতিটা করলে। পেট কিন্তু ব্যথা করবে। যারা, যাদেরটা সঠিক হয় তাদের পেট ব্যথা করবে। ধরেন আমি ফু দিয়ে বাতি নিভাই না, ধরেন মোমবাতি,
ফু দিয়ে যেটা আমরা নিভাই, জোরে ফু দিয়ে বড় মোমবাতি নেভাচ্ছেন, তখন কিন্তু এখানে একটা চাপ পড়ে, ঠিক ওখানে যেতে হবে আপনাকে। ওই এটা আপনাকে এখানে ফিল করতে হবে। আমি এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখানো দরকার। এগুলো আসলে গুরু শিষ্য পরম্পরা আসে এই জিনিসগুলো, যে সেজন্য ওভাবেই শেখাতে হয়। তো এভাবে মুখ বন্ধ থাকবে, হ্যাঁ, মুখ খুলবেন না। তো এভাবে করে শুধু ছাড়বেন, এটা হচ্ছে কপালভাতি। আমি এটা প্রতিদিনই প্রায় করি। আজকে যেহেতু যোগাতে আছে, আজকে করা হচ্ছে না। আর যেটা হেড স্ট্যান্ড মাথার নিচে দিয়ে পা উপরে দিয়ে যেটা থাকা, সেটি প্রথমে দেয়ালের সাথে চেষ্টা করবেন। দেয়ালের সাথে দিয়ে মাথাটা নিচে দিয়ে যখন এভাবে করে আপনি দিয়ে দেয়াল আপনাকে ঠেকা দিবে, তখন দিবেন, তখন আপনার ব্রেন হবে শানিত। প্রথমে আপনি 4 সেকেন্ড থাকবেন, দেওয়ার পর পরে আবার 4 সেকেন্ড দাঁড়িয়ে যাবেন, অথবা সোজা হয়ে বসে থাকবেন। অনেক সময় মাথা ঘুরে পড়তে পারে, হ্যাঁ। এই সহযোগী কাউকে রাখবেন শেখার সময়। অনেকে আবার পারে, আগে থেকে পারে। স্যার স্যার হ্যালো হ্যাঁ, স্যার, এই শীর্ষাসন সর্বোচ্চ কত সময় করা যায় বা করতে হয়? এটা আসলে আহ, মা- যে যতক্ষণ পারে। আমি সর্বোচ্চ 5 মিনিট মতো আমি হয়তো পারবো। আমি এখন যে আমি করি 2 মিনিট 3 মিনিট পর্যন্ত পারি একবারে। আমি কিন্তু 3 স্টেপে করি। তাহলে আমি 3 মিনিট করে যদি 3 স্টেপে করি, প্রায় 10 মিনিট হয়ে যায়। 2 মিনিট করে করলেও 6 মিনিট, 1 মিনিট করে করলে, প্রথমে যারা আপনারা করবেন এত করবেন না। 10 সেকেন্ড, 10 সেকেন্ড করবেন, 10 সেকেন্ড এভাবে করে বসে যাবেন। শুরুতে দাঁড়াবেন না, দাঁড়ালে আবার মাথা ঘুরে পড়ে যায়। আমরা যারা এক্সপার্ট আছি, বা আমরা যারা মোটামুটি একটু পারি, এক্সপার্ট বলা যাবে না, আমরা রামদেব বা এই যে আমার অনলাইন গুরু এবং আমার গুরুদের তুলনায় আমি অনেক নগণ্য। হুম, আমরা মোটামুটি যতটুকু পারি। হুম, হেড স্ট্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পড়া মুখস্থ হচ্ছে না বা ব্রেন ঝালাপালা করছে, একটু হেড স্ট্যান্ড দেন। দেন ওই যে নাড়ি শোধন দিবেন, নাড়ি শোধন দেওয়ার পর একটু অনুলোম বিলোম করবেন। অথবা আরেকটা প্রাণায়াম সম্পর্কে একটু বলবো আমি, ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামটা একটু করবেন, তারপর দেখবেন যে আপনার কি এই এটা দিবেন। এই 5 মিনিটও করা যায়, চাইলে 10 মিনিটও করা যায়। তো যাক, এরপরে যে অর্ধচক্র আসন এভাবে করে পরে যাওয়া, এভাবে করে পরে একদম এভাবে হয়ে যাওয়া, আবার উঠে যাওয়া, এটা 3 স্টেপ দিলে একদম পেট কিছু থাকবে না। যেমন আমার কোনো পেট নাই, আমি মোটামুটি যোগা করি, পেট নাই। এবং আহ খুব উপকারী, কোনো রোগ ব্যাধি আসতে পারবে না, এটাই। আর হচ্ছে কি, তাহলে আর কিছু, আরেকটা সর্বশেষ আরেকটা প্রাণায়ামের কথা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামটা হচ্ছে দম নিবেন, এভাবে করে ধরে রাখবেন আর ছাড়বেন। এটা একটা উন্নত ভার্সন। হুম, তো এভাবে করে দম নেওয়া, এই ছাড়া, এটা ভস্ত্রিকা প্রাণায়াম। এভাবে করে এটা করার পরে কপালভাতিটা করলে হয়ে যাবে। অনুলোম বিলোম এগুলো দিতে একটু ঝামেলা লাগে অনেকের, এটা না দিয়ে এটাও করতে পারবেন। যেটা দেখালাম, দম নিলেন, 1 2 নিলেন, ছাড়লেন। হ্যাঁ, এভাবে করেও পারবেন। এটা করার পরে কপালভাতিটা দিবেন। আর শেষের দিকে এটা আগেও দেওয়া যায়, শেষেও দেওয়া যায়। আর একটু শবাসনে বসবেন। একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাওয়ার সময় একটু 10 সেকেন্ড 20 সেকেন্ড, হ্যাঁ, একটু শবাসনে থাকবেন, অত লম্বা হয়ে শুয়ে থাকবেন, অনেক ভালো লাগবে এবং আপনি এনার্জি পাবেন। আর ইয়োগা করার পূর্বে বা ব্যায়াম করার পূর্বে একটা কলা খাওয়ার চেষ্টা করবেন, 10 20 মিনিট পূর্বে বা অন্তত 5 মিনিট পূর্বে। অনেক এনার্জি পাবেন, এটাই। আর যেদিন ইয়োগা করবেন, রাতে একটু 1 গ্লাস দুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করবেন। এটা খুবই কাজ দেয়, খুবই খুবই কাজ দেয়। আপনার টেনশন সবকিছু দূরে চলে যাবে। এনিওয়ে, তাহলে আমি শেষ করতে চাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলবেন। অনলাইনে আসলে এত করে দেখানো যায় না, তারপর আমি চেষ্টা করেছি আমার এই তরফ থেকে যতটুকু পারা যায়। অনলাইন মানেই হচ্ছে কোন রকম কাজ সারা, তো তারপর চেষ্টা করেছি আমার থেকে পুরোটুকু। আচ্ছা, কারো কোনো কি প্রশ্ন আছে? আমি চেষ্টা স্যার, করবো এইটা উত্তর দিতে এই যদি পারি। শীর্ষাসন করার পর নাকি শবাসন করতে হয় না? শীর্ষাসনের পর না, শীর্ষাসনের পর আপনি এভাবে করে বসে থাকবেন। 3 স্টেপ শেষ হয়ে গেলে পরবর্তীতে আপনি একটু
রেস্ট নিতে পারেন আচ্ছা, তিনটা শীর্ষাসনে। হবে। আমি এটা করি, তিনটা স্টেপ, কিন্তু একবারই করি। তাই 3 স্টেপ করবেন, এটা কিন্তু খুবই উপকারী। আমি অনেক দীর্ঘ সময় দিয়েই করি, প্রায় 6 7 বেশ উপকারী, বেশ উপকারী, মেধা শানিত হয়, আপনার মনোযোগ খুবই চমৎকার হবে শীর্ষাসনটা। দেয়ালের সাথে যারা নতুন তারাও পারবেন, দেয়ালের সাথে দিলে যারা নতুন তারা পারবেন। তাহলে আর কারো কি প্রশ্ন আছে? আমি তাহলে শেষ করব। রাজীব পণ্ডিত জি, আপনার এই আচ্ছা, কিছু আমার বলার। আমার একটি প্রশ্ন আছে। হ্যাঁ, মানে কপালভাতি যেটি বললেন, কপালভাতি অ্যাকচুয়ালি ওই শব্দের অর্থটা কি, বা এটা যদি একটু ক্লিয়ার করতেন আর কি। আচ্ছা আচ্ছা, কপাল ভাতি, এই যে আমরা হারমোনিয়ামে যে ভাতে টানি, হ্যাঁ, ভেতরের বেলোস, বেলোস। ওই যে, হ্যাঁ ভ্যালুস। আরো হারমোনিয়াম ছাড়া আরো একটা বলতে পারি, কামারা যে একটা ভাতে টানে, ফাঁপর, ফাঁপর। ধুপনি ধুপনি, হ্যাঁ, এরকম ওই স্টাইল অতটাই বোঝায়। আমার ভেতরে যত সকল দূষিত পদার্থ আছে সেগুলো বের করে দেওয়ার জন্য, অর্থাৎ শুধু এটা ছাড়বে ছাড়বে হারমোনিয়ামের মতো। অর্থাৎ আমি যে নেব, এটা কিন্তু ভেতরে একটা নেওয়া হয়ে যায়, সূক্ষ্মভাবে নেওয়া হয়ে যায়, কিন্তু ছাড়াটাই দেখা যায়। নেওয়াটা কিন্তু এই যে এভাবে, অর্থাৎ শুধু ছাড়াটাই, নেওয়াটা মানে নগণ্য। এটা আর কি, এটাই মূলত। আহ তাহলে আপনার কোনো ঘোষণা থাকলে একটু দিয়ে দেন, আচ্ছা, আচ্ছা, আমি একটু ঠিক আছে। বিদায় নেই। আহ, আর কারো কোনো তো প্রশ্ন নাই, সম্ভবত আচ্ছা, নাই। আপনাদের কারো কোনো আমি প্রশ্ন সামারি থাকলে বললাম। আপনারা বলতে পারবেন, যোগা, প্রাণায়াম বা এই ধরনের যোগা নিয়ে যে কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকলে জানাতে পারবেন এখনই। আর সেই সাথে হ্যাঁ, আমাদের একটি আমাদের হুম হুম, আমাদের বৌদ্ধিক ফাউন্ডেশন কিন্তু এটি অরাজনৈতিক এবং জনহিতমূলক একটি প্রতিষ্ঠান। আমরা এখানে টাকা পয়সার কিছু আশা করি না। আমরা জাস্ট কি মানুষকে সেবার মানুষে, এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন বলে না, যে টাকা ছাড়া সেবা দেওয়া, ওই ধরনের বৈদিক ফাউন্ডেশন। এটার কর্ণধার রাজীব পণ্ডিত যে আছে, আমি আছি, আমাদের আরো অনেক সদস্য আছে। আমরা সবাই মিলে এটাকে আরো এগিয়ে নিয়ে যাব। আর আপনারা যারা যুক্ত হচ্ছেন, আপনারাও আমাদের সদস্য হিসেবে থাকবেন। তো এ পর্যায়ে কারো কোনো প্রশ্ন না থাকলে আমি সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের সেমিনার এখানে সমাপ্ত করছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আর আপনাদের সবার জন্য দোয়া রইল। পরম স্রষ্টা সবাইকে সুস্থ রাখুক। ওম শান্তি শান্তি শান্তি। আচ্ছা, নমো নমো। ধন্যবাদ, নমস্কার দাদা। আচ্ছা, সবার উদ্দেশ্যে আমরা আরেকটি ঘোষণা দেব, অ্যানাউন্সমেন্ট। সেটি হলো আমাদের আজকের এই সেশনে আমরা যে রাজযোগ বা ভক্তিযোগ, কর্মযোগ তো জেনেছিলাম, সেখানের একটি টপিক সেটা হচ্ছে রাজযোগ, যেটি আমাদের এই সুমন কান্তি পণ্ডিতজি এবং খুব সুন্দর করে বলেছেন। রাজযোগ হচ্ছে অনেক শ্রেষ্ঠ যোগ এবং এটি আসলে সত্যি আমাদেরকে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা ডেভেলপমেন্টে আমাদেরকে সাহায্য করে। তো আজকে আমি সেই একটু স্লাইডটা দেখাবো। এটা হচ্ছে আর আমাদের অতীতে একটা কোর্স ছিল, এটা আমরা বর্তমানে আবার চালু করছি। সেটা হলো রাজযোগ মেডিটেশনের উপরে। এবং এই রাজযোগ মেডিটেশন করলে আমাদের কিভাবে দৈহিক মানসিক ট্রমাগুলো কেটে যায়, কিভাবে আমরা স্পিরিচুয়ালি আর একটু অ্যাডভান্স ডেভেলপমেন্ট হতে পারে, কিভাবে আমাদের আইকিউ, ইকিউ থেকে শুরু করে আমাদের ইনটুইশন পাওয়ার ডেভেলপ করা যায়, এই সার্বিকভাবে টোটাল হিলিং প্রসেসটা আমাদের কিভাবে গ্রোথ ডেভেলপ করা যায়, সবকিছুই আমাদের এই মেডিটেশনের মাধ্যমে আমাদের এটা চলবে। তো এই মেডিটেশনটা হচ্ছে, এটার নামই হচ্ছে রাজযোগ মেডিটেশন। এটা আধ্যাত্মিক একটা অনুশীলন, ধাপে ধাপে আমাদের যে চক্র ব্যালেন্সিং গুলো করানো হবে, শেখানো হবে। সেই সাথে এটার এনার্জি সাপ্লাই দেওয়া হবে বা এনার্জি হিলিংও করা হবে। তো আপনারা যদি কেউ এই রাজযোগ মেডিটেশন কোর্সটি করতে চান বা অংশগ্রহণ করতে চান, এটার উপর আমরা আলাদা সেমিনার রাখবো। আমাদের রাজযোগ মেডিটেশনের উপর একটা ফ্রি সেমিনার থাকবে, সেখানে বিস্তৃতভাবে আলোচনা করা হবে সম্পূর্ণভাবে। শুধুমাত্র আপনাদের একটা কনসেপ্ট বা ধারণা দিয়ে রাখি, সেটি হলো আমরা এই রাজযোগ মেডিটেশনটা খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। আমাদের যে মাঝখানে অনেকদিন অফ ছিল, আবার শুরু হতে যাচ্ছে। তো কেউ চাইলে এটা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই ব্যাপারে, কোর্স করতে চাইলে আর কি। এবং এটা হচ্ছে সংক্ষিপ্ত একটা কোর্স বলা যায়। আমাদের এটা 7 সেশন, অর্থাৎ 7টা সেশন হয়, হ্যাঁ, প্রতিদিন, যেমন আজকে